ভার্সিটির টিচার রূপে নিজের হাজব্যান্ড মাহির ইফতেখার চৌধুরীকে দেখে বেশ চমকে উঠলাম। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো খুশি হতো, কিন্তু আমার বেশ অস্বস্তি হচ্ছে। হঠাৎই একটা ডাক শুনলাম, এই মেয়ে, এত মনোযোগ দিয়ে কার কথা ভাবছেন শুনি? ক্লাসে নতুন টিচার আসলে তার দিকে মনোযোগ দিতে হয়, জানেন না? আমি হা হয়ে তাকিয়ে আছি। 3 বছর আগে এই মানুষটাই আমাকে বাসর ঘরে রেখে বিদেশে পাড়ি দিছিল। আজ এত বছর পরেও মানুষটা ঠিক আগের মতোই আছে। বলতে গেলে আগের থেকে আরও সুন্দর হয়েছে। সেই ঠোঁটের কোণে মুচকি হাসিটা লেগেই আছে। আমার ভাবনার মাঝেই আমার স্বামী ঠোঁটের কোণে তাচ্ছিল্যে হাসি এনে বলল, তা আপনি তো দেখছি ভারী বেয়াদব। টিচারের সাথে কথা বলার সময় দাঁড়াতে হয়, সেটা জানেন? দাঁড়ান বলছি। আমি দাঁড়িয়ে পড়লাম কিছুটা আতঙ্ক নিয়ে। মিস, আর ইউ ম্যারিড? আই মিন, ডু ইউ হ্যাভ এ হাজব্যান্ড? বলি নিজের সাদা প্রেমের চশমাটা ঠিক করলো। আমি অবাক হয়ে তাকালাম। এটা আবার কী ধরনের প্রশ্ন? আশেপাশের ছেলে মেয়েগুলো কানাঘুষা করছে। কেউ বা বলছে, স্যার এসব কেন জিজ্ঞেস করছে? কেউ বলছে যেভাবে বোরকা পরে আসে, স্যার মনে হয় তার নানি ভাবছে। বলে সবাই হাসি দিল। হঠাৎই আমার স্বামী নিজের গালের পাশ থেকে হেডসেট মাইক্রোফোনটা ঠিক করে গম্ভীর কণ্ঠে বলল, চুপ, শাট আপ এভরিওয়ান। আজ যে ভুল করেছেন তা কেউ দ্বিতীয়বার করবেন না। আমি যতক্ষণ ক্লাস নিব ততক্ষণ কেউ কোনো কথা বলতে পারবেন না। এটাই আপনাদের নতুন স্যারের নিয়ম। এতে এত আশ্চর্য হওয়ার মতো কিছু নেই। ভার্সিটির টিচার হিসেবে পরিচিত হওয়া জরুরি স্টুডেন্টের সাথে, তাই নয় কি? আমি একটু মজা করে না হয় পরিচিত হলাম, তাতে কি কারো কোনো সমস্যা আছে? সবাই স্টুডেন্ট বলল, উই উইল অলসো এনজয় ইট স্যার। আমি ঠিকই বুঝতে পারছি এই লোকটা ইচ্ছে করে এসব করছে। আমার স্বামী বাঁকা হেসে বলল, তা মিস কি বললাম কানে যায়নি? নাকি আপনি কানে শুনেন না? এবার বেশ বিরক্ত হলাম। আমি বুঝতে পেরেছি এই লোক আমাকে অপমান করার জন্যই কোমরে গামছা বেঁধে নেমেছে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, হ্যাঁ, আমি বিবাহিত। আমার স্বামী দেখলাম মুচকি হাসল। আমার এবার বেশ রাগ হলো। কি দরকার ছিল আমি বিবাহিত সেটা জানানোর? হঠাৎ স্বামী বাঁকে হেসে বলল, তা মিসেস, আপনার স্বামীর নামটা কি জানতে পারি? আমি একবার চারপাশে তাকালাম, দেখলাম সবাই তাকিয়ে আছে। এবার আমার প্রচুর কান্না পেল। নিজের নিকাবটা ঠিক করে সামনে তাকালাম। আমার স্বামী বলল, তা মিসেস, নিজের স্বামীর নাম মুখে দিতে কষ্ট হচ্ছে বুঝি, নাকি লজ্জা পাচ্ছেন? আমার এবার এত রাগ লাগলো, হয়তো বলে বোঝানো যাবে না। আমি রেগে চিৎকার করে বললাম, আমার স্বামীর নাম মাহির ইফতেখার চৌধুরী। আমার স্বামী দেখলাম বাঁকা হাসল, বলল, স্ট্রেঞ্জ, আপনার স্বামীর সাথে আমার নাম মিলে যাচ্ছে। এবার আবারও প্রচুর রাগ কান্না সব একসাথে পেল। ছোটবেলা থেকে আমি যত বেশি রেগে যাই তত বেশি কান্না করি। আমি নিজেকে সামলে বললাম, পৃথিবীতে একই নামের ব্যক্তি কি দুজন থাকতে পারে না? আমার স্বামী বলল, আপনি মনে হচ্ছে অস্বস্তি ফিল করছেন। আপনি যেভাবে আমার নাম বললেন তাহলে তো সবাই ভাববে আমি আপনার স্বামী। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল। আবার সবাই কানাঘুষা শুরু করলো। আমার স্বামী বলল, এভরিওয়ান কোয়ার্স, দ্যাটস এনাফ ইন্ট্রোডাকশন অফ মিস আয়রা আহমেদ। নাও লেটস গেট টু নো এভরিওয়ান। ইন্ট্রোডাকশনস। সবাই চুপ। অনেক হলো মিস আয়রা আহমেদের পরিচয়, এবার সবার পরিচয় জানা যাক। আমি বেশ অবাক হলাম। মানুষটা কি আমায় চিনতে পেরেছে? না চিনলে তো আর আমার নাম জানার কোনো কথা নয়। মাহির নিজের পরিচয় দিতে শুরু করলো। আমার নাম মাহির ইফতেখার চৌধুরী। আমি ছোটবেলা থেকে যুক্তরাষ্ট্রে বড় হয়েছি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ সায়েন্স বিএস ইন কম্পিউটার সায়েন্সে স্নাতক অর্জন করি। তখন বয়স ছিল 22। তারপর মাস্টার্স প্রোগ্রাম মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স শেষ করি। তখন বয়স 24। বিগত 3 বছর ধরে যুক্তরাষ্ট্রের গুগলের অধীনে কাজ করছি। আশা করি আপনারা সবাই এমন সফলতা অর্জন করবেন এবং কখনো বাংলাদেশি হওয়ার কারণে পিছিয়ে যাবেন না। সে কিছুটা থামল, যেন সবার মনোযোগ ঠিকভাবে তার দিকে কেন্দ্রীভূত হচ্ছে। তারপর বলল, আপনারা হয়তো ভাবছেন, তাহলে আমি বাংলাদেশে কেন? আমি আসলে 3 মাসের জন্য এসেছি, তারপর আবার চলে যাব যুক্তরাষ্ট্রে। এর একটা কারণও রয়েছে। বিগত 3 বছর ধরে আমার পরিবার বাংলাদেশে বাস করছে, তাই আসতে বাধ্য হয়েছি।
তার কথা শেষ হওয়ার পর পুরো ক্লাসে কিছুটা নীরবতা নেমে গেল। সবার মনে যেন একাধিক প্রশ্নের উত্তর মেলেনি এবং আমি এই মুহূর্তে হঠাৎ জন্য অনুভব করলাম মাহিরের এসব কথায় আমার পুরনো স্মৃতির দরজা আবারও খুলে যাচ্ছে। মাহির সবার পরিচয় নেওয়ার পর সে আমার দিকে একবারও তাকালো না। আমি চুপচাপই বসেছিলাম, চোখে কিছুটা অবিশ্বাস, কিছুটা আক্ষেপ। আমি কি শুধুই তার স্টুডেন্ট হয়েই থাকবো? ওই সম্পর্কের পূর্ণতা কি কখনোই পাবে না? মনে হচ্ছিল পুরনো ক্ষত আবারও জেগে উঠেছে। ঠোঁট চেপে কান্না আটকালাম। ভাবলাম এই মানুষটা বিয়ের দিন আমাকে একা ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিল। আজ 3 বছর পর দেশে ফিরেছে। এই 3 বছরে তার কোনো খোঁজ পাইনি। সে কখনো আমার খবর নেয়নি। আমি কত রাত তার জন্য কেঁদেছি, কত রাত তার সাথে কথা বলার জন্য চটপট করেছি। কিন্তু এসব কিছুই অতীত। আমি তো এখন তাকে ভুলেই গেছি। তাহলে কেন আবার সে সামনে আসলো? আমি তো এখন আর তাকে চাই না। আমার জীবনে এখন আর তার কোনো গুরুত্ব নেই। মাহির আস্তে আস্তে ক্লাসের বোর্ডের দিকে এগিয়ে গেল। পুরো ক্লাসের সবাই মাহিরের দিকে তাকিয়ে রইল। লম্বা সুগঠিত শরীর, ফর্সা গায়ের রং যেন সকালে রোদের মতো উজ্জ্বল। তার পরিষ্কার ত্বক যেন কোনো দাগহীন সাদা মার্বেলের মতো। কালো চুলগুলো একদম পরিপাটি করে আঁচড়ানো, হালকা জেল দেওয়া যেন চকচক করছে। তার চোখ দুটি গভীর বাদামি, এতটাই তীক্ষ্ণ যে কেউ তার চোখে চোখ রাখলে এক মুহূর্তে হারিয়ে যেতে পারে। লম্বা সুঠাম দেহ আর ক্লাসিক নেভি ব্লু স্যুট তার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তুলেছে। স্যুটের সঙ্গে মানানসই সাদা শার্ট, হালকা ধূসর টাই এবং চকচকে কালো জুতো দেখে মনে হচ্ছিল যেন কোনো আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে এসেছে। সেই সঙ্গে প্রেমবন্দি চশমা তাকে এক ধরনের অভিজাত সৌন্দর্য এনে দিয়েছে। মাহির বোর্ডের সামনে দাঁড়িয়ে ক্লাসের দিকে তাকালো। তার চোখের দৃষ্টি এমন যেন প্রতিটি ছাত্রছাত্রীকে ভিতর থেকে পড়তে পারে। বোর্ডের দিকে তাকিয়ে চশমাটা আবার ঠিক করেই বলল, আজ আমরা শুরু করব অপারেটিং সিস্টেম কনসেপ্টস নিয়ে। আপনারা যারা সত্যি প্রযুক্তিকে ভালোবাসেন তাদের জন্য এই বিষয়টা হতে পারে দারুণ রোমাঞ্চকর। আর যারা এখনও প্রযুক্তির প্রেমে পড়েননি তাদের আমি এই ক্লাসে প্রেমে ফেলে দিব। তার গম্ভীর কিন্তু সুরেলা কণ্ঠ পুরো ক্লাসকে যেন মুগ্ধ করে দিল। যেন তার প্রতিটি শব্দ খুবই যত্ন করে বেছে নেওয়া। সে বোর্ডে বইয়ের নাম লিখতে শুরু করলো। তার হাতের প্রতিটি চলাফেরায় ছিল আত্মবিশ্বাস। যখন সে লিখছিল তখন তার হাতের মাংসপেশিগুলো হালকা টান টান হয়ে উঠছিল, যা আরও বেশি আকর্ষণীয় করে তুলছিল। মাহির বোর্ডে একটা গোলাকার ডায়াগ্রাম আঁকলো। তার আঙ্গুলগুলো বোর্ডে চত্বরে এতটাই দ্রুত চলছিল যে মনে হচ্ছিল সেই যেন কোনো শিল্পী আর বোর্ড তার ক্যানভাস। তার প্রতিটি কথা, প্রতিটি হাসি, এমনকি চশমাটা ঠিক করার ভঙ্গিও যেন পুরো ক্লাসকে মুগ্ধ করে রেখেছিল। কেউ একজন তার দৃষ্টি এড়িয়ে যেতে পারছিল না। মাহিরের পড়ানোর স্টাইলটাও ছিল যেন এক নতুন অধ্যায়ের সূচনা। অবশেষে ক্লাস শেষ হলো। সে শেষবারের মতো চারপাশে তাকালো। তার গভীর চোখ দুটো যেন একসঙ্গে সবাইকে বিদায় জানালো। মাহিরা আমার দিকে একবার তাকিয়ে ক্লাস থেকে বের হয়ে যায়। ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পেছনে একটা ছায়া পড়ে রইল, আর তার উপস্থিতির প্রভাব যেন। আমি শুধু তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। এই জীবনে এমন না হলেও পারত। জীবন আমায় এমন অনেক কিছুই শিখিয়েছে যা আমি কখনো শিখতে চাইনি। হঠাৎই উঠে দাঁড়ালাম। ভার্সিটির করিডোর দিয়ে হাঁটছি, সাইড ব্যাগটা শক্ত করে চেপে ধরে। কিছু দূর যাওয়ার পর যখনই লিফটে উঠব তখনই পিয়ন চাচা এসে বললেন, আয়রা আম্মা, তোমারে আমাকে নতুন স্যার মাহির ইফতেখার চৌধুরী তার রুমে দেখা করতে বলেছে। আমি থমকে গেলাম। এই লোক আবার কেন আমাকে দেখা করতে বলবে? কিন্তু মনের কথা মনের ভিতরেই রেখে পিয়ন চাচার সাথে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর তিনি একটা রুমের সামনে দাঁড়িয়ে বললেন, আম্মা, এইটাই স্যারের রুম, আপনি ভিতরে যান, আমি গেলাম। আমি বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ইতস্ত লাগছে, ভাবছি যাব কি না। হঠাৎই কিছু একটা ভেবে দরজায় নক না করে ঢুকে পড়লাম। মাহির তখন ল্যাপটপে মগ্ন। আমার দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এটা কোন ধরনের বেয়াদবি? অধ্যাপকের রুমে ঢোকার আগে পারমিশন নিয়ে ঢুকতে হয়। এইটুকু ম্যানার্সও জানেন না? আবার গিয়ে পারমিশন নিয়ে আসুন। আমি রেগে দাঁড়িয়ে রইলাম। মন চাচ্ছে মাহিরের সব চুল ছিঁড়ে হাতে নিয়ে আসতে। আমি বুঝতে পারছি এ লোক আমাকে ভয়ানক রকমের নাড়াগানো পর্যন্ত থামবে না। মাহির আমাকে কোনো হেলদুল না দেখে রেগে ধমক দিয়ে বলল, এ মেয়ে, তোমায় কি বলেছি? কথা কি কানে যায় না? যাও,
অনুমতি নিয়ে রুমে আসো। আমায় এত জোরে কেউ কখনো ধমকই দেয়নি। চোখ দিয়ে অজান্তে পানি নামতে শুরু করলো। ঠোঁট চেপে কান্না আটকে রাখলাম। মাহির আবার বলল, কি হলো, এখনো কেন দাঁড়িয়ে আছেন? রাখলাম। মাহির বলল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন কেন? আমি বাধ্য হয়ে বাইরে গেলাম। নিজের চোখের পানি হাত দিয়ে মুছে আবার নক করে বললাম, মে আই কামিন স্যার? মাহির গম্ভীর স্বরে বলল, ইয়েস কামিন। আমি মাথা নিচু করে তার সামনে গিয়ে দাঁড়ালাম। মাহির ঠান্ডা গলায় বলল, সিট ডাউন প্লিজ। আমি চেয়ার টেনে বসলাম। প্রায় 15 মিনিট হয়ে গেল বসে আছি। মাহির কিছুই বলছে না, এক মনে ল্যাপটপে কাজ করে যাচ্ছে। আমার মনে হচ্ছিল আমাকে ডেকে এভাবে বসিয়ে রেখে সে মজা নিচ্ছে। রাগে আমার গা জ্বলছিল। আমার এবার বেশ রাগ লাগলো। এই, তুই যখন এতই ল্যাপটপে কাজই করবি তাহলে আমায় কেন ডাকছিস? তোর কাজ দেখতে? ফালতু লোক একটা। এই কথাগুলো মনে মনেই বললাম। কেন যেন কথাগুলো আর মুখ দিয়ে বের হলো না। তারপর আবারও 5 মিনিট কেটে গেল। অনেকক্ষণ ধরে অপেক্ষা পর অবশেষে ধৈর্য হারিয়ে চিৎকার করে বললাম, আমায় কেন ডেকেছেন? মাহির ব্রু কুঁচকে কান চেপে ধরে বলল, এই মেয়ে, অধ্যাপকের সামনে এভাবে চিৎকার করে কথা বলছো কেন? তুমি তো পুরো ক্লাস 2 বাচ্চাদের মতোই চিৎকার করছো। আমি এবার দৃঢ় গলায় বললাম, দেখুন স্যার, আমাকে ডাকার কারণটা বলুন, আমাকে বাসায় যেতে হবে। মাহির আবার ঠান্ডা গলায় বলল, ওকে বলছি। তা মিসেস আয়রা, ক্লাসে এত অমনোযোগী কেন? মনে হয় সারা দুনিয়ার চিন্তা মাথায় নিয়ে বসে থাকেন। আজ নতুন বলে কিছু বললাম না, এরপর থেকে এত অমনোযোগী দেখলে ক্লাস থেকে বের করে দেব। আমি রাগী চোখে তাকিয়ে মনে মনে বললাম, আসছে আমাকে ক্লাস থেকে বের করতে। কী রে ভাই, তোর ক্লাস তো আমি কালকে থেকে করবই না। কালকে থেকে তোর ক্লাসের সময় আমি পলাতক আসামি হব। তারপর মাহির মুচকি হেসে বলল, কথাগুলো মনে থাকবে তো মিস? ও সরি, মিসেস বয়রা রানী। আমি রেগে বললাম, আপনি আমায় বয়রা কেন বলছেন? মাহির নির্বিকার ভঙ্গিতেই বলল, আচ্ছা বাদ দে এই কথা। ওয়েল, লেটস লিভ দিস অ্যাসাইড। বাই দ্য ওয়ে, হাউ ইজ ইউর রিলেশনশিপ উইথ ইউর হাজব্যান্ড? আই মিন, ডু ইউ হ্যাভ এ লাভিং রিলেশনশিপ? বাই দ্য ওয়ে, আপনার স্বামীর সাথে সম্পর্ক কেমন? আই মিন, ভালোবাসাপূর্ণ সম্পর্ক আছে তো? আমি হতভম্ব হয়ে বললাম, এটা আমার ব্যক্তিগত বিষয়, আপনি কেন তাতে হস্তক্ষেপ করছেন? এটা কোন ধরনের অসভ্যতা বলুন তো? মাহির হু হু করে হেসে দিল। আমি দাঁত চেপে তাকিয়ে রইলাম। মাহির বলল, সরি, কেন জানি আপনার কথা শুনে হাসি পেল। আপনার কথা শুনলে হাসি না চেপে রাখতে পারি না মিসেস বয়রা। উফস, সরি আয়রা। আমি মনে মনে বললাম, তাহলে গলা ফাটিয়ে হাসন, বখাটে ছেলে কোথাকার। মাহির মুচকি মুচকি হেসে বলল, তা মিসেস বয়রা রানী? আমি বললাম, আবারও বয়রা বলছেন? মাহির হেসে বলল, সরি, আসলে আপনাকে দেখলেই এই নামটা আমার মনে পড়ে। আচ্ছা, এসব কথা না হয় বাদ দিই। আপনার স্বামীর নামও মাহির আর আমার নামও মাহির, কোনোভাবে এই দুজন মানুষ এক নয় তো? তা আপনার স্বামীর ছবি দেখানো যাবে? বলেই বাঁকা হাসি দিল। মনে হলো আমাকে অস্বস্তিতে ফেলার জন্যই লোকটা যেন সব রকম প্রস্তুতি নিয়েই এসেছে। আমি চুপ করেই রইলাম। প্রচণ্ড রাগের সাথে কান্না পাচ্ছে। এই অভ্যাসটা আর গেল না। বেশ বিরক্ত হলাম। মাহির বলল, এ যে বাবুক কন্যা, আবারও কি ভাবতে বসেছেন? হ্যাঁ, আপনার স্বামীর ছবি দেখাবেন না বুঝি? আমি এবার রেগে বললাম, এই লোক জোকের মতো লেগেছে। যতক্ষণ না আমি তাকে স্বামী বলে স্বীকার করছি না ততক্ষণ পর্যন্ত তো এই লোক থামবে না। আমি আরশোকে তাকিয়ে দেখলাম মাহির গোড় লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ডোক গিললাম, ও আল্লাহ, এই লুসু বেটা এভাবে তাকিয়ে আছে কেন? এখান থেকে তো ভাগতে হবে। আমি বললাম, স্যার আমি আসছি, বলে দ্রুত দরজার দিকে হাঁটতে লাগলাম। মাহিরের কণ্ঠের আওয়াজ শুনেই থেমে গেলাম। তা মিসেস, আপনার প্রশ্নের উত্তর তো পেলাম না। আমি পিছনে না তাকিয়ে বললাম, কিছু কিছু প্রশ্নের উত্তর হয় না। আর একটা মুহূর্ত দাঁড়ায়নি। লিফটের কাছে এসে লিফটে উঠলাম। নিচতলার বাটনটা চাপ দিলাম। আস্তে আস্তে লিফটে চলতে লাগলাম। আমি ভাবছি মাহিরের কথা। কেন লোকটা এমন করছে? কেন এমন খেলা খেলছে? আমি কি শুধুই তার কাছে একটা খেলার পুতুল? অন্যদিকে মাহির নিজের হাতে কলমটা ঘোরাতে ঘোরাতে মুচকি মুচকি হেসে বলল, আমার পিচ্ছি বউটা দেখি অনেক জেদি। একে মানাতে হলে আমায় বিশ্বযুদ্ধ করতে হবে। লিফটে নিচে নামলাম এবং বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে বের হলাম। আজ আর কোনো ক্লাস করলাম না। মনটাও ভালো ছিল না। রিকশার জন্য দাঁড়িয়েছিলাম।
ভাগ্য ভালো, তাড়াতাড়ি একটা রিক্সা পেয়ে গেলাম। বেশিক্ষণ আর অপেক্ষা করতে হয়নি। রিক্সাটি 10 তলা বিশিষ্ট বাড়ির সামনে এসে থামল। আমি ভাড়া মিটিয়ে বাড়ির দিকে ঢুকতে যাব, তখনই হঠাৎ পেছন থেকে কেউ একজন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি চমকে উঠে পিছনে তাকালাম। পিছনে মাহিরের বোন দাঁড়িয়ে আছে। যারা হেসে বলল, ভাবি, আজ এত তাড়াতাড়ি আসলেন কেন? ভাবি ডাকটা শুনে কেন যেন বুকের ভিতরে রাগটা গরম লাভার মতো ফুটতে শুরু করলো। মাহিরের প্রতি জমে থাকা সব রাগ যেন যারার উপরেই চাড়লাম। বললাম, যে সম্পর্কের কোনো মানেই নেই সেখানে তুমি কেন আমায় ভাবি ডাকছ? কতবার নিষেধ করেছি তোমায়। তবুও যারা অবাক হয়ে চুপচাপ তাকিয়ে রইল। আমি আর কোনো কথা না বলে একদম সোজা একতলায় উঠে গেলাম। ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করলাম। কাঁধের ব্যাগটা ছুঁড়ে মারলাম মেঝেতে। মাটিতে বসে পড়লাম। কান্নায় ভেঙে পড়লাম। এমন কেন হলো? আমার জীবনটা কেন আর 10টা মানুষের মতো হতে পারলো না? এই লোকটা আমায় ডিভোর্স দিতে এসেছে। কিছুদিন পর সবাই হয়তো আমায় ডিভোর্সই বলবে। এই অপমান, এই কষ্ট, এই যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব? বলতে বলতে হেঁচকি তুলে কাঁদতে লাগলাম। অন্যদিকে মাহির মনোযোগ দিয়ে ল্যাপটপে তাকিয়ে আছে। স্ক্রিনে ভেসে ওঠা দৃশ্য তাকে বিষণ্ণ করে তুলেছে। সে দেখছে তার প্রিয়সী কাঁদছে, এমন কান্না যা হৃদয়ের গভীর কষ্ট থেকেই আসে। মাহিরের চোখ থেকে দুপোঁটা পানি গড়িয়ে পড়ল। সে দ্রুত মুছে ফেলল। পুরুষ মানুষের কান্না করা সাজে না, এ ভেবেই নিজেকে সামলালো। জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে বাহিরে তাকিয়ে মাহির একা একা বলল, আই এম সরি বউ পাখি, খুব সরি। আমার উচিত হয়নি বিয়ের দিন তোমাকে পেলে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া। বড্ড অন্যায় করে ফেলেছি বউ পাখি, বড় অন্যায় করেছি। তাদের কষ্ট দেখে একটি গজল মনে পড়ল। অভিমানী হৃদয়ের প্রতীক্ষা। তোমার স্মৃতির পথে বসে আমি একা। অভিমানী হৃদয় খোঁজে শান্তির দেখা। তোমার নাম লিখে যায় প্রতিটি নিঃশ্বাসে। প্রত্যাশা বেঁধে রাখে আশার সুবাসে। অশ্রু ঝরে যায় চুপিসারে রাতের আধারে। তবু হৃদয় ডাকে তোমার ভালোবাসার দ্বারে। তোমার কাছে আসার স্বপ্ন যতবার দেখি, ততবার বেদনার হৃদয় দগ্ধ হয় বেঁচে। ফিরে এসো, মুছে দাও অভিমানী মনের। তোমার ছোঁয়া ছাড়া এই জীবন পড়ে ভগ্ন সুরে। মাহির চেয়ারে এসে বসল। চোখ বন্ধ করে পুরনো স্মৃতির মধ্যে হারিয়ে গেল। আজ থেকে 3 বছর আগে ছিল মাহিরের বিয়ের দিন। মাহির কখনোই বাংলাদেশি মেয়ে বিয়ে করতে চায়নি। তার বাবা মা বাংলাদেশি মেয়েকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল। সেই মেয়েটি ছিল আয়রার ফুফাতো বোন। যেদিন বিয়ে হওয়ার কথা ছিল সেদিনই সেই মেয়েটি পালিয়ে গেল এবং চারপাশের সমালোচনার ঝড় বয়ে যায়। একটা পর্যায়ে আয়রার বাবা বললেন, এই বিয়ে হবে, আমার মেয়ের সাথেই হবে। আয়রা অবাক হয়ে গিয়েছিল এবং মাহিরের বাবা মা খুশি হয়ে গেলেন। বউ নিয়ে বাড়িতে আসার পর মাহির দ্রুত যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল। আয়রা যখন এই খবরটা শুনল, সে হতভম্ব হয়ে গিয়েছিল। সেদিন আয়রা নিজের বাবার বাড়ি চলে গিয়েছিল এবং সেদিন থেকে আজ পর্যন্ত আয়রা শ্বশুর বাড়ি যায়নি। তার আত্মসম্মান ছিল অনেক বড়, যা তাকে শ্বশুরবাড়ির কাছে যেতে বাধা দিয়েছে। মাহিরের বাবা ও মা লিভিং রুমে বসে কথা বলছিল। মাহিরের মা বলল, তুমি কি এটা ঠিক করেছ? জোর করে মাহিরকে বাংলাদেশে আনলে? মাহিরের বাবা কিছুক্ষণ চুপ থেকেই বলল, ঠিক বেঠিক আমি বুঝি না। কতদিন আয়রা এই সম্পর্কে ঝুলে থাকবে? ওরও তো একটা জীবন আছে। মাহির যদি আয়রার সাথে সংসার করতে না চায়, তাহলে ডিভোর্স দিয়ে আবার যুক্তরাষ্ট্রে চলে যাক। মাহিরের মা একটু দুঃখ ভারাক্রান্ত হয়ে বলল, আমি তো কম চেষ্টা করিনি সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। আমরা 3 বছর ধরে বাংলাদেশে আসি, শুধুমাত্র যাতে মাহির আয়রাকে মেনে নেয়। মাহিরের বাবা একপাল চোখে তাকিয়ে বলল, দেখো কি হয়, আল্লাহ জানে পরবর্তীতে কি হবে। আল্লাহর উপর ভরসা রাখো। যারা মন খারাপ করে বাড়ি ঢুকলো। মাহিরের বাবা তাকে দেখে চিন্তিত হয়ে বললেন, কি হলো মামুনি, তোমার মন খারাপ কেন? যারা হতাশ চোখে আয়রার সাথে ঘটে যাওয়া ঘটনাটি তাকে জানালো। মাহিরের মা ধীরে ধীরে বললেন, আমার ছেলে যা করেছে তাতে এসব কিছুই না। আয়রা হয়তো ঠিক কাজই করেছে। তুই আর তাকে ভাবি বলবি না, যতদিন এই সম্পর্ক ঠিক হয়। যারা কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে চলে গেল। মাহিরের বাবা দীর্ঘ একটা শ্বাস ফেলে চোখের এক কোণে দুশ্চিন্তা নিয়ে ভাবছিল। সে জানে তার মেয়েটা আয়রাকে ভাবি হিসেবে অনেক পছন্দ করে। আমি অনেকক্ষণ কাঁদলাম। তারপর উঠে ওয়াশরুমে চলে গেলাম। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হলাম।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছি। বেশি কান্নার ফলে চোখ মুখ লাল হয়ে গেছে। এইটাই কি আমার জীবন? না, আমাকে যতটা সম্ভব মাহিরকে এড়িয়ে চলতে হবে। যার সাথে সম্পর্কের ইতি হবে কিছুদিন পরেই, তার সাথে মায়া বাড়িয়ে গেলাম। আর ওদিকে মাহির ল্যাপটপে আয়রাকে বেজা চুলো মুখ লাল অবস্থায় দেখছে। কি অপরূপ লাগছে আমার বউ পাখিটাকে। ইস, মন চাই একটু শুয়ে দেই। তারপর ল্যাপটপের দিকে মাতালের মতো তাকিয়ে রইল। এ যেন এক মাতাল চাহনি। মাতালে যেমন অ্যালকোহল না খেলে পাগল হয়ে যায়, ঠিক তেমনই মাহির আয়রাকে এই অবস্থায় দেখে তার অস্থিরতা শুরু হলো। হাঁটতে লাগলো রুমের চারপাশে। বলল, তুই আমার অন্যরকম নেশা, যে নেশা বহুবার পান করলেও স্বাদ মিটবে না, হৃদয়ের গভীর থেকে আর পান করতে মন চাইবে। হঠাৎ বডিগার্ড জয় এসে বলল, স্যার বাড়ি যাবেন না? আন্টি হয়তো চিন্তা করছে আপনি বাড়ি না গিয়ে ম্যামের কাছে এসেছেন সরাসরি। মাহির হালকা হেসে বলল, কি করব বলো, ছোট পাখিটার অভিমান ভাঙাতে হবে তো। জয় মাথা নেড়ে বলল, 3 বছর আগে চলে না গেলে আজ এসব কিছু হতো না। মাহি দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিকই বলেছ, চলো যাওয়া যাক। গাড়ি বাড়ির দিকে রওনা দিল। কয়েক মিনিট পর গাড়ি এসে থামলো বাড়ির সামনে। ডুপ্লেক্স বাড়িটি ছিল রাজকীয় আধুনিক নকশায় সাজানো। কালো লোহার গেটে সোনালি কারুকাজ, ভিতরে সাটা গাছের সারি আর ঝর্ণা বাড়িটির সৌন্দর্য বাড়িয়ে তুলেছিল। নিচতলায় কাঁচের বড় জানালা, একটি প্রশস্ত বারান্দা আর মার্বেলের পথ ছিল। দোতলার বারান্দা কারো রেলিং দিয়ে ঘেরা, আর সিঁড়ি মার্বেলের তৈরি। ছাদে ছোট বাগান ও আরামদায়ক বসার জায়গা ছিল। পুরো বাড়িটায় এক ধরনের মুগ্ধকর পরিবেশ বিরাজ করছিল। মাহির গাড়ির দরজা খুলতেই মাহিরের মা দৌড়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। মা ছেলে দীর্ঘ 3 বছর পর দেখা। মাহিরের মায়ের চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রু, যেন মনের সব অভিমান কথা বলছে। মাহির নরম গলায় বলল, মা, আমি তো এসে গেছি, কান্না কেন করছো? আমি তো ঠিক আছি। বাবা কোথায়? মা অশ্রু মুছে বললেন, তোমার বাবা রেগে আছে আয়রার ব্যাপার নিয়ে। মাহির হালকা মাথা নেড়ে বলল, ও আচ্ছা, ভিতরে চলো মা। বাড়ির ভিতরে প্রবেশ করতে একটি প্রশস্ত লিভিং রুম চোখে পড়ল। সাদা দেওয়াল, বড় কাচের জানালা এবং ধূসর কুশন সহ একটি বিশাল লাউঞ্জ সিট ছিল। রুমের মাঝখানে মার্বেল টেবিল এবং পাশের দেওয়ালে একটি টেলিভিশন সেট ছিল। সোফা সেটের সামনে ছিল একটি কাঠের কফি টেবিল, আর ফ্লোরে পার্সিয়ান কার্পেট ছিল। আধুনিক ফার্নিচার ও ডেকোরেটিভ আইটেমগুলো ঘরটিকে যেন আরও আকর্ষণীয় আরামদায়ক করে তুলছিল। মাহির চিন্তিত কণ্ঠে বলল, মা, আমি বাবার সাথে কথা বলে আসছি। মাহি সিঁড়ি বেয়ে উপরে উঠে সোজা চলে গেল বাবার রুমে। দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখল তার বাবা ইজি চেয়ারে বসে আছেন, চোখে তার গাম্ভীর্য। মাহির ধীরে ধীরে পেছন থেকে বলল, বাবা। বাবা কোনো প্রতিক্রিয়া দেখালেন না। মাহিরের হৃদয় কেঁপে উঠল, গলা ভারী হয়ে এলো। সে এগিয়ে গিয়ে বাবার পায়ের কাছে মাটিতে বসে পড়ল। বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই এম সরি বাবা, আমি আর কখনোই আয়রাকে অবহেলা করব না। এবার মতো ক্ষমা করে দাও। আমি তোমার কাছে হাত জোর করছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়লেন। তারপর দৃঢ় গলায় বললেন, তুমি ভুল করনি মাহির, তুমি ভয়ঙ্কর অন্যায় করেছ। একটা মেয়েকে বাসর রাতে রেখে পালিয়েছ। আয়রাকে সবাই কত বাজে কথা বলেছে তা তুমি কল্পনাও করতে পারবে না। মাহিরের সোয়াল শক্ত হয়ে যায়। রাগে গলা ভারী হইয়া বলল, কে বাজে বিহেভ করেছে, শুধু নামটা বলো। বাবা দীর্ঘশ্বাস ফেলেই বললেন, তোমার এই রাগ আর জিদের জন্যই তোমাদের সম্পর্ক আজ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখান থেকে সম্পর্ক জোড়া লাগানো বড্ড কঠিন। মাহির মাথা নিচু করেই বলল, বাবা, আমি কি করব বলো? আমি তো তখন আয়রাকে পিচ্ছি ভেবেছিলাম, তাই তো পালিয়ে গিয়েছিলাম। বাবা চোখ বন্ধ করে শান্ত গলায় বললেন, গিয়ে আগে প্রসে এসো, অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছ। মাহির মনমরা হয়ে উঠে দাঁড়ালো, বলল, ঠিক আছে বাবা, যাচ্ছি। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো যারার সঙ্গে দেখা করা দরকার। সে যারার ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। ভিতর থেকে শাওয়ার চলার শব্দ। যারা তখন ওয়াশরুমে। মাহির কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হালকা দীর্ঘশ্বাস ফেলল। মাহিরের মনে নানা চিন্তায় ভিড় করতে লাগলো। 3 বছর আগে যা হয়েছে তার জন্য কি আয়রা আমায় ক্ষমা করতে পারবে? মনে নানান প্রশ্ন ঘুরছিল। চোখ বন্ধ করে হালকা দীর্ঘশ্বাস ফেলল।
নিজের ভুলের ভার তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। মনের মধ্যে প্রতিজ্ঞা করলো এবার আয়রার সাথে সব ঠিক করে নিবে, যত কষ্টই হোক না কেন। আর পিছু হাঁটবো না। আমার ছোট পাখির মতো বউটার রাগ অভিমান ভাঙাতে হবে। বিছানায় বসে ভাবলাম আমি যারার সাথে বাজে ব্যবহার করা উচিত হয়নি। মেয়েটা তো আমাকে বড্ড পছন্দ করে। তারপর ফোন হাতে নিয়ে যারার নাম্বারে ডায়াল করলাম। রিং হতে লাগলো। মাহির যারার ফোনে তাকিয়ে দেখল স্ক্রিনে আয়রা ভাবি লেখা। মাহির মুচকি হাসলো, ফোনটা কানে নিল। আমি বললাম, সরি গো ননদি, আমার তো তখন মাথা গরম ছিল। তুমি প্লিজ রাগ করো না। তোমাকে কাছে পেলে অনেকগুলো আদর দিব। ওকে? মাহির বাঁকা হেসে বলল, সরি বউ, তোমার ননদিনী গোসলে। এখন তোমার স্বামী কথা বলছে। চাইলে ননদিনীকে আদর দেওয়ার বদলে আমাকেই দিতে পারো। আমায় আদর করলে তোমার সওয়াব হবে বেশি বউ। তাই ফোনটা ঠোঁটের সামনে নিয়ে টুস করে একটা চুমু দাও তো বউ। তোমার স্বামীর হৃদয়ের আগুনটা তোমার ঠোঁটের স্পর্শে নিভিয়ে দাও। আমি রেগে বললাম, অসভ্য লোক, বাজে বেহায়া লোক। মাহির হু হু করে হেসে উঠল, ভেরি ব্যাড বউ। জামাইকে এমন করে বলতে হয় না কলিজা। তুমি রাগ করেছো তাই না? আমি কেন ফোনের ভিতর থেকে চুমু দিচ্ছি না? চিন্তা নেই বউ, আমি আসছি তোমার ফ্ল্যাটে তোমাকে প্র্যাকটিক্যালি চুমু দিতে। আমি রাগে পেটে পড়ে বললাম, আর একবার যদি বাদে কথা বলছেন আপনার মুখে লবণ দিব। মাহি সেসবে পাত্তা না দিয়ে বলল, ইউ নো বউ, তোমাকে এই মুহূর্তে জড়িয়ে ধরে কপালে আর গালে টুকুস টুকুস করে 100টা চুমু খেতে ইচ্ছে করছে। আমি চিৎকার করে বললাম, একটা মেয়েকে এসব বলতে লজ্জা করে না? মাহির হেয়ালি গলায় বলল, তুমি জানো না বউ, পুরুষ মানুষের লজ্জা কমই থাকে। যদি বউয়ের সাথে নির্লজ্জ না হয় তাহলে বাচ্চার বাবা হব কীভাবে? আমি দাঁতে দাঁত চেপে বললাম, এই আপনি তো ভদ্রতা শেখেননি। মাহির বাঁকা হেসে বলল, বউ শেখা হয়নি, তুমি 4 বেলা নিয়ম করে ভালোবেসে শিখিয়ে দাও না। আমি চিৎকার করে বললাম, আপনি না একটা বখাটে। বলে ফোনটা কেটে দিলাম। মাহির ফোনটা রেখে হাসতে হাসতে বলল, আহ কি রাগটাই না করলো আমার পিচ্ছি বউটা। এখন হয়তো বসে বসে আমাকে গালাগালি করছে, আর একটু পরে চোখ মুছে কান্না শুরু করবে। আমার হয়েছে যত জ্বালা। আমার পিচ্ছি পাখির মতো বউটা রেগে গেলেই কান্না করে। আমি বসে বসে রাগে পেটে পড়ছি। অসভ্য বাজে বেশরম লোক, কি যে সব বলে। আল্লাহ গো, এর সামনে ভুলেও পড়া যাবে না। ভুলবশত পড়লেও পিছন ফিরে দৌড় দিতে হবে। বলা তো যায় না, এই লুসু আমায় যদি চুমু। না না, আর ভাবতে পারছি না। যারা গোসল করে এলো, মাথায় তোয়ালে পেঁচানো, দৌড়ে এসে বলল, ভাইয়া তুমি এসেছ? তুমি ভাবির সাথে কি করেছ? ভাবি তখন রেগেছিল। মাহির হেসে বলল, ভার্সিটির সব কাহিনী খুলে বলল। যারা অবাক হয়ে বলল, এ কি, তুমি কি করেছ? তাহলে তোমার তো খবর আছে। ভাবি যে ভীষণ জেদি। মাহির গম্ভীর ভঙ্গিতে বলল, আরে জেদি হলে সমস্যা নেই। আয়রাকে চাল বেড়ার নিয়ম করে চুমু দিলে আর রোমান্টিকভাবে ভালোবাসলে রাগ কমে যাবে। যারা থতমত খেয়ে ভাবল, আমি জানি আমার ভাইয়ের একটু লজ্জা কম, তাই বলে বোনের সামনে এসব বলবে। ভাবির কপালে আমার ভাইয়ের নিয়ে দুঃখ আছে। মাহির মুচকি হেসে বলল, কিরে, তুইও তো দেখছি আয়রার মতো ভাবতে বসেছিস। যারা বোকা হেসে বলল, ভাইয়া কিছু না, তুমি ফ্রেশ হও আগে। মাহির যেতে হেসে বলল, বিকেলে আয়রাকে বাড়ি আনিস। যারা কথায় মাহির থেমে গেল। ভাইয়া ভাবি তুমি যাওয়ার পর কখনোই আসেনি। ইনফ্যাক্ট আমাদের ফ্ল্যাটেও থাকতে চায়নি, কিন্তু ভাবির বাবা জোর করে রেখে গেছে। একলা মেয়ে মানুষ থাকবে কোথায় এই ভেবে। ভাইয়া তুমি যদি রোজ অন্তত একবার ভাবির সাথে কথা বলতে, তাহলে আজ এমনটা হতো না। মাহির রেগে বলল, তুই জোর করে আনতে পারলি না? যারা বলল, কিভাবে আনবো বলো? যখন বাবা মাও আমি ভাবিকে যখনই আসতে বলেছি তখনই ভাবি বলেছে। যেখানে আমার স্বামী আমাকে মেনে নেয়নি সেখানে শ্বশুর বাড়ি গিয়ে কী লাভ? জানো ভাইয়া, মা অনেকবার জোর করেছে। তখন ভাবি বলেছিল, মামনি, আমি সেদিনই আপনার বাড়িতে যাব যেদিন আপনার ছেলে আমাকে মেনে নেবে। যে অপমান সে আমায় করেছে তার জন্য অনুতপ্ত হলে এই বাড়িতে ফিরব, তা না হলে কখনোই ফিরব না। মাহিরের বুকটা ধোক করে ওঠো। যারার প্রতিটি কথা যেন তাকে এমন একটা কালো আয়নার সামনে দাঁড় করিয়ে দিচ্ছিল। নিজের করা অন্যায়গুলোর কথা একে একে মনে পড়তে লাগলো। আয়রার সে কষ্ট ভরা চোখ, নীরব মুখ আর অশ্রুসিক্ত বিদায়, সব কিছু এক মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল। মাহি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আসি যারা। আমি আকাশের দিকে তাকিয়ে ভাবলাম, ই আল্লাহ,
শুনতে পারছো আমার কথা? আমার না নিজেকে বড্ড অসহায় লাগছে। ই আল্লাহ, নারীরা 4টি কাজ করলে বেহেশতে যাবে। আল্লাহ, আমি কি বেহেশত পাবো? বলো না আল্লাহ, আমি মাহিরের সাথে বেয়াদবি করছি না তো? তুমি তো জানো আল্লাহ, সবই জানো। মাহির যে অন্যায় করেছে তার সাথে ভালো ব্যবহার সহজে আমি করতেই পারবো না। তুমি কি সত্যিই শুনতে পারছো আমার কথা? মাহির রুমে গিয়ে নিজের ট্রলি ব্যাগ থেকে সকল জিনিসপত্র আলমারিতে রাখছিল। হঠাৎই চোখে পড়ল লাল রঙের লেহেঙ্গাটা। মাহির সেটা ছুঁয়ে দেখল। এটা সে আয়রার জন্য 2.5 বছর আগে কিনেছিল। এখনও ঠিক আগের মতোই চকচক করছে। এই লেহেঙ্গায় প্রেয়সীর গায়ের গন্ধ মাখা এখনো বাকি, যেন তার নরম স্পর্শে ভরে উঠবে প্রতিটি ফোল্ড। কবে প্রেয়সী আসবে, এই কাপড়ে ছড়িয়ে যাবে তার মিষ্টি উপস্থিতি, আর আমি শুধুই তার দিকে তাকিয়ে হারিয়ে যাব তার প্রেমে। মাহির লেহেঙ্গাটা আলমারিতে সাজিয়ে রেখে শাওয়ার নিতে চলে গেল। কিছুক্ষণ পর বেজা চুলে হালকা মুছতে মুছতে বের হলো। তার মুখে এক ধরনের নিস্তব্ধতা ছিল, চোখের কোণে যেন এক লুকানো কষ্ট, আর ত্বক ছিল এতটাই মোলায়েম যেন মেঘের মৃদু ছোঁয়া। চোখ দুটি ছিল গভীর, যেন কালো কোনো এক অজানা রহস্যের মতো। চুলগুলো হালকা ভেজা ছিল, একটু নরমভাবে কুঁচকে থাকা। মাহির আয়নার সামনে এসে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখল। সারা শরীরের ভেজা পানি যেন ছোট ছোট মুক্তোর বিন্দুর মতো ঝুলছিল, আর প্রতিটি বিন্দু যেন তার রূপের নতুন দিক তুলে ধরছিল। কি হবে এই রূপ দিয়ে যদি নিজের প্রেয়সীর গায়ের সুবাসী না পাই? যদি আমার মিষ্টি গ্রাণে প্রেয়সীর হৃদয় না জোড়ায়, তবে এই রূপের অর্থই বাকি। প্রেয়সী নেই, তবুও যেন তার উপস্থিতি মিশে থাকে বাতাসে। তার স্পর্শহীনতাই হয়ে উঠুক আমার জীবনের সবচেয়ে তীব্র অপেক্ষা, যেখানে প্রতিটি মুহূর্তে তার কাছে যাওয়ার এক গভীর আকাঙ্ক্ষা বয়ে চলে। মাহির রুমের ভিতর পায়চারি করতে করতে ভাবল, আমার ভুলের জন্য আজ সম্পর্কটা বৃষ্টির মতো ঝরছে। শত চাওয়ার পরেই বৃষ্টি থামাতে পারছি না। প্রতিটি ফোঁটা বৃষ্টি যেন আমার কৃত অপরাধের স্মৃতি, যা শুকাতে মুছতে শান্ত করতে আমি ব্যর্থ। বৃষ্টি থামাতে না পারলে সম্পর্কটা কিভাবে ফিরে আসবে? আমি জানি এই বৃষ্টিতে সব কিছু সিক্ত, সব কিছু বিলীন, তবুও আশা, হয়তো একদিন সূর্য উঠবে আর আমি যেন নতুন করে শুরু করতে পারি। যারা এসে বলল, ভাইয়া খেতে চলো। মাহির এক দৃষ্টিতে তাকিয়ে বলল, চল। নিচে গিয়ে দেখলো তার পছন্দের খাবারগুলো টেবিলে সাজানো। গরম ধোয়া ওঠা খাবারের মিষ্টি গন্ধে পুরো ঘরটা যেন ভরে গেছে। মাহির মুগ্ধ হয়ে চারপাশে তাকালো। চেয়ার টেনে বসার সঙ্গে সঙ্গে তার মা মুচকি হেসে বললেন, অনেক বছর তো আমার হাতের রান্না খাসনি, এবার খা মাহির। মাহির মায়ের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আম্মু, আপনার হাতের রান্নার স্বাদ আর কোথাও পাই না, আজ যেন পুরো পৃথিবীটাই পেয়ে গেছি। মায়ের চোখে আনন্দের আভাস ফুটে উঠল। তাহলে তাড়াতাড়ি খেয়ে বলতো, আমার রান্নার স্বাদ এখনও ঠিক আছে কিনা। মাহির প্লেটে খাবার তুলে খেতে শুরু করলো, আর মায়ের মুখে প্রশংসার বন্যা বইয়ে দিল। আহ আম্মু, এর স্বাদ একমাত্র আপনার হাতেই সম্ভব। যারা বিরিয়ানির প্লেট নিয়ে মাহিরের সামনে রাখলো, ভাইয়া আজ তোমার জন্য স্পেশাল বিরিয়ানি রান্না করছি, খেয়ে দ্রুত বলো তো আমাকে কেমন হয়েছে। মাহির প্লেট থেকে 1 চামচ মুখে তুলে মুখে দিল। স্বাদ পেয়ে চোখ বন্ধ করে বলল, আহা, এই স্বাদটা যেন একেবারেই অমৃত। তোর হাতে জাদু আছে। যারা হাসতে হাসতে বলল, সত্যি বলছো? মাহিরের মা একটু হেসে বললেন, আমার সোনা ছেলে শুধু মিষ্টি কথা বলেই কাজ হাসিল করে নেয়। মাহির হেসে বলল, আম্মু, আমি তো শুধু সত্যিটাই বলি। আপনার রান্না নিয়ে প্রশংসা করতেই হবে, আর আপনার মেয়ে তো পুরোই পাকা শেফ হয়ে গেছে। সবাই একসঙ্গে খেতে বসলো। খাবার টেবিলে হাসি তামাশা চলতে লাগলো। মাহির খাওয়া শেষ করে সোজা নিজের রুমে চলে গেল এবং সোফায় বসে ল্যাপটপে কাজ করা শুরু করে দিল। বাংলাদেশে 3 মাস থাকলেও তার কাজের দায়িত্ব অব্যাহত রাখতে হবে। যুক্তরাষ্ট্রে কাজের চাপ অনেক বেশি, কিন্তু মাহির প্রতিশ্রুতি দিয়ে এসেছে বাংলাদেশে বসে সব কাজ কমপ্লিট করে দিবে। ল্যাপটপের কিবোর্ড চাপতে চাপতে মাহির কাজের মধ্যে সম্পূর্ণ মনোযোগী হয়ে যায়। তার মন ছিল গুগলের প্রকল্পে, যেখানে কোড আর সমস্যার সমাধান করাই যেন একমাত্র লক্ষ্য। মাহির রেগে বলল, আমি এই বাচ্চা মেয়েটাকে মেনে নিতে পারবো না বাবা, একদমই পারবো না। কলি পালিয়ে যাওয়ার পর কেন আমাকে এভাবে অপমানিত করলে বাবা? আমায় কিনা সবেমাত্র এইচএসসি পরীক্ষা দেওয়া একটা মেয়ের সাথে বিয়ে দিলে? আমার যোগ্যতার কথা একটাবারও ভাবলে না?
তোমার ছেলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, আর তুমি কিনা। আমি কোনোভাবেই অশিক্ষিত মেয়ের সাথে সংসার করতে পারবো না বাবা। আজই যুক্তরাষ্ট্রে চলে যাব। আমাকে আটকানোর কোনো চেষ্টা করো না বাবা। এই কথা বলে মাহির ফুলদানিটা ভেঙে ফেলল। আয়রা হঠাৎ ঘুম থেকে লাফিয়ে উঠল। ঘুম থেকে উঠে দোয়া পড়ে সাইড টেবিল থেকে পানি নিয়ে পুরো 1 গ্লাস পানি খেয়ে নেয়। নিজেকে সামলানোর চেষ্টা করতে করতে ভাবল, এটা স্বপ্ন ছিল, কিন্তু কেন 2 বছর পর আবারও এমন স্বপ্ন আমি দেখলাম? কেন এই জঘন্য অতীত আমাকে পিছু ছাড়ে না? আয়রার বুকের ভিতরটা মসর দিয়ে উঠল। বাবা আমাকে কলিয়াপুর বদলে বিয়ে না দিলেও পারত। বড্ড রাগ হচ্ছে আজ বাবার উপর। আয়রা বারান্দায় গিয়ে দাঁড়ালো। জানালার গ্রিল ধরে বাহিরে তাকালো। আজ পূর্ণিমার চাঁদ উঠেছে। চাঁদের আলোতে চারপাশটা অপূর্ব লাগছে। আয়রা ভাবল, আমার জীবনটা যদি এই পূর্ণিমার চাঁদের মধ্যে চকচক করত, তাহলে কতই না ভালো হতো। চোখ থেকে দুপোটা পানি গড়িয়ে পড়ল। হঠাৎই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ছোট চাচার নাম দেখে আয়রা ফোনটা ধরল। মামুনিটা কেমন আছে? এত রাত হয়ে গেলেও ঘুমাওনি এখনো? রাতে খেয়েছো তো? আয়রা মলিন গলায় বলল, না চাচু, খেতে ইচ্ছে করেনি। চাচু হাসতে হাসতে বলল, কেন রে, কি হয়েছে? এইমাত্র ফ্রি হলাম তাই ফোন দিলাম। শোন, আমি তোমার অ্যাকাউন্টে 30,000 টাকা পাঠিয়েছি। চেক করে দেখো তো গিয়েছে কিনা। আয়রা অবাক হয়ে বলল, এত টাকা কেন পাঠালে? চাচু বলল, রাজ বলল তোমার নাকি একটা গাউন পছন্দ হয়েছে বসুন্ধরা মলের, তাই পাঠালাম, কিনে নিও। আয়রা ক্ষীণস্বরে বলল, চাচু, তোমারও তো সংসার আছে, এত টাকা পাঠানোর কি দরকার ছিল? চাচু বলল, কি যে বলেন আমার মামুনিটা, জার্মানিতে শিক্ষক হিসেবে কাজ করি, মাসে 10 লাখ টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ, তা থেকে তোমায় মাঝে মাঝে টাকা দেওয়ার ব্যাপারটা। শোনো, এখন রাখি, আমি এখন ব্যস্ত আছি। আয়রা বলল, চাচু, আমি তো তোমার বাবার থেকে কখনো টাকা চাইনি, চেয়েছি শুধু সময়, কিন্তু সেটা কখনো দাওনি। চাচু হতাশ হয়ে বলল, অভিমান করো না, জানো তো আমি ব্যস্ত থাকি, আমি যথাসম্ভব তোমার ইচ্ছেগুলো পূরণ করি। আয়রা বলল, টাকা দিলেই কি সময়ের অভাব পূরণ হয়ে যায়? চাচু বলল, রাগ করো না মামনি, অনেক কাজ বাকি আছে, রাখি তাহলে। আয়রা একটা দীর্ঘশ্বাস ফেলল। আয়রার বাবা বরিশালে জজ কোর্টের প্রধান জজ, ভীষণ ব্যস্ত মানুষ, ফোনে কথা হয় খুবই কম। আয়রা চাইতো যাতে সময় দেয়, কিন্তু কখনো দেয়নি। আয়রা দেখলো রাত 1টা বাজে, তাই আর বারান্দায় না গিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ল। ঘুমানো দোয়া পড়েই ঘুমিয়ে গেল। পরদিন সকালে আয়রা ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ছিল। ঘুম ভেঙে হঠাৎই ঘড়িতে তাকিয়ে দেখলো 9টা বাজে। লাফ দিয়ে উঠে পড়ল। তার ক্লাস ছিল সকাল 8:30টায়। তাড়াহুড়ো করে কোনো কিছু না খেয়ে বোরকা পরে বেরিয়ে পড়ে। রিকশায় উঠে দ্রুত ইউনিভার্সিটির দিকে রওনা দিল। রিকশা থেকে নেমে বাড়া দিয়ে দ্রুত লিফটে উঠল। 3 তলার বোতাম চাপল। লিফট থামার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখল 9টা 30। প্রথম ক্লাস তখনও শেষ হয়নি। আয়রা কি করবে বুঝতে না পেরে ক্যান্টিনে গেল। গিয়ে দেখলো ক্যান্টিন পুরো ফাঁকা, সবাই ক্লাসে ব্যস্ত। স্যার টেনে একটা টেবিলে বসলো। ওয়েটার এগিয়ে এসে বলল, কি দিব আয়রা আপু? আয়রা তার দিকে না তাকিয়ে বলল, আমার জন্য 1 প্লেট কাচ্চি বিরিয়ানি নিয়ে আসেন। ওয়েটার মাথা নেড়ে চলে গেল। ফোনটা হাতে নিয়ে আয়রা ভাবল, আজ দেখি কার কার ক্লাস আছে। ফোনে দেখলো 10টায় মাহিরের ক্লাস। মুহূর্তে তার মেজাজ গরম হয়ে গেল। এই শয়তান লুসু ব্যাটার ক্লাসে 10টায়, তা না দেখেই চলে আসলাম। এখন আবার 2 ঘন্টা বসে থাকতে হবে। ওইটার খাবার এনে সামনে রাখলো। আয়রা চামচ দিয়ে বিরিয়ানিতে নাড়াচাড়া করতে করতে 1 চামচ মুখে দিল। তারপর ব্যাগ থেকে ল্যাপটপ বের করে একটা কার্টুন চালালো। কার্টুন দেখতে দেখতে খেতে লাগলো। হঠাৎই শুনতে পেল, এখনও পুরনো অভ্যাস যায়নি না? অ্যালার্ম দেওয়া যায় না? না খেয়ে চলে আসার মানে কি? নিজের প্রতি কোনো যত্ন নেই, ভেরি ব্যাড বউ পাখি। আয়রা চমকে উঠল। সামনের এবং পেছনের দিকে তাকিয়ে দেখল কোনো মানুষ নেই। হঠাৎই নিজের হাতে টান খেল। পাশে তাকিয়ে দেখল মাহির তার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে একের পর এক চুমু দিচ্ছে। আয়রা চোখের কোটর থেকে বেরিয়ে আসার জোগাড়। আয়রা হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু হিতে বিপরীত হলো। মাহির আয়রার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু দিতে লাগলো। আয়রা ভয়ে ভয়ে চারপাশে তাকালো। তার মনে হলো আজ তার মান সম্মান যা আছে সব শেষ। দেখলো ক্যান্টিনের ওয়েটার আর ম্যানেজার নিজেদের কাজে ব্যস্ত। মনে হচ্ছে এখানে কিছুই হচ্ছে না। আয়রার আবার প্রচণ্ড রাগ লাগলো, কিন্তু চিৎকার করতে পারল না। যতই হোক, এটা ইউনিভার্সিটির ক্যান্টিন।
আয়রা আস্তে করে বলল, কি অসভ্যতা হচ্ছে হ্যাঁ? এটা কি ধরনের আচরণ? মাহির কথায় পাত্তা না দিয়ে হাতের তালুতে আরও জোরে জোরে চুমু দিতে লাগলো। আয়রার খুবই লজ্জা এবং অস্বস্তি হচ্ছিল। আয়রা চোখ গরম করেই বলল, আপনি আমার হাত ছাড়বেন নাকি আমি চিৎকার করব? মাহির ঠোঁট থেকে তুলে তাকিয়ে বলল, করো বউ, যত গলায় সাউন্ড আছে তা সব দিয়ে করো। তবে তুমি জানো বউ, ক্যান্টিনে কিছু পুরুষ আছে, তারা তোমায় মিষ্টি মধুর গলাটা শুনবে, আর এর কারণে ফেরেশতা তোমার আমল নামায় পাপ লিখবে। কি দারুণ হবে ব্যাপারটা, তাই না বউ পাখি? আয়রা কিছু না বলে দাঁত চেপে তাকিয়ে রইল। মাহির পনির দিকে তাকিয়ে বলল, কি গো জান, চিৎকার করছো না কেন? আয়রা রেগে উঠে চলে গেল। আর এই লোকের সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। যা কিছু হোক, এই লোকটার সাথে আর কোনো কথা বলবা না। মাহির আয়রা চলে যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসলো। তারপর উঠে আস্তে করে চলে গেল নিজের জন্য নির্দিষ্ট অধ্যাপকের রুমে। আয়রা লাইব্রেরিতে গেল, বই খুঁজতে লাগলো। একটা বই নিয়ে পড়তে শুরু করলো, কিন্তু মনোযোগ দিতে পারছে না। বারবার মাহিরের চুমু খাওয়ার দৃশ্যটা বেশি উঠছে। লোকটা কিভাবে জানলো আমি এরকম না খেয়ে সবসময় ভার্সিটিতে আসি? আয়রা মাথাটা চেপে ধরলো। না, আর কিছু ভাবতে পারছি না। এই বিয়ে বিয়ে খেলা, আমি বড্ড অসহায় হয়ে যাচ্ছি। হঠাৎই ফোনে রিং বেজে উঠল। আয়রা স্ক্রিনে তাকিয়ে দেখলো অচেনা নাম্বার, তাই আর ধরল না। আবারও রিং হলো। আয়রা ফোনটা কানে ধরল। এই যে বউ পাখি, নিজের স্বামীর ফোনটা ধরতে এত দেরি করো কেন জান? আয়রা চুপ করে রইল। মাহির বলল, কি গো বউ, তুমি কি শোক দিবস পালন করছো নাকি? আয়রার আগে ফুঁসতে লাগলো। মাহির আবারও বলল, ও বউ, এত চুপ কেন তুমি? তোমার চুপ থাকা যে কারো হৃদয়ের গভীরে আঘাত দেয় বউ পাখি। আয়রা এবার রেগে বলল, এই সমস্যা কি আপনার? মাহির বাঁকা হাসলো। সমস্যা তো তুমি বউ পাখি। আয়রা বলল, মানে? মাহির বলল, বউ পাখি, তুমি কি ভাবছো আমি তোমার মন পড়তে জানি না? তুমি আমার ক্লাস করবে না বলে লাইব্রেরিতে ঘাপটি মেরে বসে আছো, তা আমি জেনে ফেলেছি বউ পাখি। তবে কি একটা কথা জানো বউ, তুমি যদি এই মুহূর্তে ক্লাসে না যাও, তাহলে আমি কি করব জানো? সোজা লাইব্রেরিতে এসে তোমার মিষ্টি মধুর মতো হালকা গোলাপি অদর জোড়া আমার অদরে মিশিয়ে নিব। ব্যাপারটা নিয়ে তোমার অনুভূতি কী বউ? আয়রা এদিক ওদিক তাকিয়ে দেখলো সবাই বই পড়ছে। আয়রা রেগে বলল, এ বাজে বেহায়া লোক, আপনি কি আমায় সিনেমার নায়িকা পেয়েছেন যে আপনি আমায় ভয় দেখাবেন আর আমি সুরসুর করে ক্লাসে চলে যাব? শুনুন, আমি আপনার মতো বাজে বেহায়া লোককে ভয় পাই না। মাহির বলল, ওকে, বুঝতে পেরেছি বউ, আমার অদরের স্বাদ পেতে চাচ্ছ, নো প্রবলেম। আমি এখনই আসছি জান পাখি। এমনিতেও তোমায় 70টা চুমু দেওয়া পাখি, তখন মাত্র 30টা দিয়েছিলাম তোমার নরম তুলুর মতো হাতে। আমি আসছি কলিজার বউ, তুমি তো জানোই আমার লজ্জা কম, তার প্র্যাকটিক্যাল ক্যান্টিনে দেখিয়েছি, এবার লাইব্রেরিতে দেখাবো। আয়রা রেগে বলল, আপনার যা খুশি করুন। তারপর আবার বই পড়তে মন দিল। কিছুক্ষণ পর হঠাৎ শুনল সবাই বলছে, এ কি স্যার আপনি লাইব্রেরিতে? মাহির বলল, তোমাদের লাইব্রেরিটা ঘুরে দেখতে আসলাম। স্টুডেন্টরা খুশি হয়ে নানান কথা বলতে শুরু করলো। হঠাৎ আয়রার ফোনে মেসেজ আসার শব্দ হলো। মেসেজে লেখা, বউ, তুমি যদি ক্লাসে না যাও তাহলে আমি সবার সামনে, থাক আর বললাম না, তুমি আবার লজ্জা পাবে। সব লজ্জা শেষ হয়ে গেলে আমি বাসর রাতে দেখতেই পারবো না। আয়রা ডোক গিলল। কি বেহায়াপনা শুরু করেছে এই লোক, বিশ্বাস নাই। হয়তো সবার সামনে কিস করবে, আবার মান সম্মান সব শেষ করবে। আয়রা তাকিয়ে দেখল মাহির স্টুডেন্টদের সাথে কথা বলছে। এই পাখে আয়রা উঠে চলে গেল ক্লাসের উদ্দেশ্যে। মাহি সেদিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। মাহির মেসেজ পাঠালো, বউ পাখি, তুমি ক্লাসে যাওয়ার ভান করছো নাকি সত্যি চলে গেলে? শোনো, যদি তোমাকে খুঁজে না পাই তাহলে ক্লাসে গিয়ে মাইকে ঘোষণা দিয়ে সবাইকে জানাবো যে তুমি আমার বউ। তারপর তোমার লজ্জা থাকবে কোথায় ভাবো তো? কিন্তু এক্ষুনি যদি ক্লাসে গিয়ে চুপচাপ বসে পড়ো তাহলে হয়তো তোমার সম্মান রাখতে পারি। তোমার সময় কিন্তু কমে যাচ্ছে বউ পাখি। মাহির এই মেসেজ পাঠিয়ে ঠোঁটে রহস্যময় হাসি ফুটিয়ে স্টুডেন্টদের সাথে কথায় মগ্ন হয়ে রইল। আয়রা হাঁটতে হাঁটতে ক্লাসে এসে বসলো। তারপর মেসেজটার পড়ার পর আয়রার মাথা গরম হয়ে যায়। ভাবলো শেষে কিনা এরকম একটা বেহায়া বাজা লোক আমার কপালে ছিল, ভাবতেই পারছি না। তারপর 2টি মেসেজ লিখলো। প্রথম মেসেজে লেখা, আপনি আমার স্বামী, আমি জানি আমার প্রতি আপনার হক রয়েছে, কিন্তু এর মানে এই নয় যে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে সব কিছু করতে পারবেন।
আল্লাহ আমাদের জন্য যে সম্পর্ক পবিত্র করেছেন সেটাকে এমনভাবে প্রকাশ করবেন না যা অন্যত্রের সামনে আমাকে লজ্জায় ফেলে দেয়। ক্যান্টিনে বসে জনসম্মুখে আমার হাতে চুমু দেওয়া, এটা কি সত্যিই প্রয়োজন ছিল? আপনি কি জানেন না এটা কতটা অশোভন দেখায়? ইসলামে আমাদের শিখিয়েছেন যে ভালোবাসা প্রকাশ শালীনতার মধ্যে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লজ্জা ইমানের একটি অংশ। আমাদের কি ইমানের এই অংশকে রক্ষা করা উচিত নয়? আমি আপনাকে এখন একটা কথা বলছি, কান খুলে শুনে রাখুন। আপনার জীবন এমনভাবে সাজান যাতে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকেন। আপনি যদি আমার প্রতি সত্যিই ভালোবাসা দেখাতে চান তবে সেটা একান্তে করবেন, যেখানে কেউ আমাদের দিকে কটাক্ষ করার সুযোগ পাবে না। আপনি আমার স্বামী, কিন্তু জানেন কি, আমার জীবনের সবচেয়ে অপ্রিয় মানুষটা আপনি। শুনুন, আমার প্রতি ভালোবাসা আপনাকে যদি আল্লাহর সন্তুষ্টির বাহিরে নিয়ে যায় তাহলে আমি মেনে নিতে পারবো না, কারণ আমি আপনার সাথে জাহান্নামী হতে চাই না। আপনার উচিত নিজের কাজগুলোকে নিয়ে একটু ভাবা এবং বোঝা। আমি চাই আপনি এমন কিছু করবেন না যাতে আপনি জাহান্নামী বান্দা হন। প্লিজ পরবর্তীতে এমন কিছুই করবেন না যা আমাকে আল্লাহর কাছে ছোট করে দেয়। দ্বিতীয় মেসেজে লিখল, এই যে মাহির সাহেব, আপনি আমাকে জোর করেছেন সব কিছুতে, কিন্তু জানেন কি, আমার না এ সব কিছু অসহ্য লাগছে, বড্ড বিরক্ত লাগছে। 3 বছর আগে আমায় রেখে চলে যখন গিয়েছিলেন তখন এই ভালোবাসা কোথায় ছিল? তখন কি একবারও মনে হয়নি নিজের স্ত্রীকে কল দেওয়ার কথা, তার খোঁজ নেওয়ার কথা, বা তাকে ভালোবাসার কথা বলা? এখন এত ভালোবাসা আসছে কোথা থেকে বলুন তো? আপনার এসব আচরণে আমাকে নিজেকে পাগল পাগল লাগে। মনে হচ্ছে কেউ পানির ভিতর মাথাটা চেপে ধরেছে। আমি এত উঠতে চাচ্ছি কিন্তু পারছি না। আপনার সাথে সম্পর্কটা স্বাভাবিক কখনো হবে কি না আমি জানি না। আমার কিছুটা সময় লাগবে মাহির, অনেকটা সময়। যতটা সময় আপনি নিয়েছিলেন ঠিক ততটা সময়। মাহির মেসেজগুলো পড়ে স্যারে হেলান দিয়ে চোখ বন্ধ করল। মাহির চুপচাপে বসেছিল। স্মৃতির পর্দায় বেশি উঠল 3 বছর আগের সে দিনগুলো। ফ্ল্যাশব্যাক। তখন মাহির সদ্য যুক্তরাষ্ট্রে পা রেখেছে। গুগল থেকে একটি বড় চাকরির প্রস্তাব পেয়েছে। এটি তার ক্যারিয়ারের জন্য বিশাল সুযোগ। একদিন অফিস মিটিং শেষে তাকে একটি গুরুত্বপূর্ণ চুক্তির কাগজ সামনে এগিয়ে দেওয়া হলো। চুক্তিপত্রটি খুলে মাহির মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল, এই চুক্তির আওতায় কর্মচারী মাহির ইফতেখার চৌধুরী পরবর্তী 3 বছরের জন্য যুক্তরাষ্ট্রের বাহিরে, বিশেষ করে নিজের দেশ ছাড়া ভ্রমণ করতে পারবেন না। এই সময়ে ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক কোনো কারণেই ছুটি মঞ্জুর করা হবে না। এই নীতি লঙ্ঘন করলে কর্মচারীকে কঠোর শাস্তির আওতায় নেওয়া হবে। মাহির কাগজটি কিছুক্ষণ দূরে তাকিয়ে রইল। তারপর ভাবল, পরিবার তো যুক্তরাষ্ট্রের নাগরিক, তাদের এখানে আসতে কোনো সমস্যা হবে। দ্বিধা না করে সে কলম নিয়ে চুক্তিতে সই করল। কিন্তু তখন মাহির বুঝতে পারেনি এই সই তার জীবনের কত বড় ভুল হতে চলেছে। বর্তমান। মাহিরের চোখের কোণে জল জমে উঠল। স্মৃতি থেকে ফিরে এসে নিজের গা জ্বালা দিল। মনে মনে বলল, 3 বছর আগে যদি আয়রার কথা আরেকটা ভার ভাবতাম তাহলে আজ এমন অবস্থা হতো না। মাহির চুপচাপ রুমের চারপাশে হাঁটতে শুরু করলো। চারদিকে নীরবতা যেন তার বুকের ভিতর জমে থাকা অপরাধ বোধকে আরও তীব্র করে তুলছিল। প্রতিটি পা ফেলতে ফেলতে মাহির ভাবছিল, আমার ভুল সিদ্ধান্তগুলো, আমার রাগ জিদ সব কিছু কেড়ে নিল। জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে এত কষ্ট দিলাম। জানালার পাশে দাঁড়িয়ে আবারও ভাবতে শুরু করলো। ফ্ল্যাশব্যাক। মাহির তখন যুক্তরাষ্ট্রে। 5 মাস হয়ে গেছে নিজের দেশে গুগলে কাজ শুরু করে। জীবনের চাপে, কাজের ব্যস্ততায় একরকম নিজের পুরনো জীবনটাকে ভুলেই গিয়েছিল। একদিন এক সহকর্মীর পরামর্শে যুক্তরাষ্ট্রের বিখ্যাত আলেম জুবাইরের সাথে পরিচয় হয়। জুবাইরের ব্যক্তিত্ব আর জ্ঞানের গভীরতা মাহিরকে মুগ্ধ করে। কয়েকদিন পর জুবাইর এক মাহফিলে গেল মাহির। সেই মাহফিলের মূল বিষয় ছিল স্ত্রীর হক ও স্বামীর দায়িত্ব। জুবাইর বলেছিলেন, স্ত্রী কোনো বোঝা নয়, বরং আল্লাহর দেওয়া এক বিশেষ আমানত। স্বামীর দায়িত্ব তাকে বোঝা নয়, বরং তার খেয়াল রাখা, তার প্রতি সুবিচার করা। স্ত্রীকে অবহেলা করা মানে আল্লাহর দেওয়া দায়িত্বে গাফলতি করা। মাহিরের বুকের ভিতরে কিছু একটা নড়ে উঠল। জুবাইরের কথা যেন তার আত্মাকে নাড়া দিয়ে যাচ্ছিল। তার মনে ভেসে উঠল আয়রার মুখ,
তার ছোট ছোট অভিমান, তার কষ্টের চাহনি, আর সেই করুণ কথা, বাবা আমি এই লোকটাকে বিয়ে করতে পারবো না। মাহিরের চোখ ভিজে উঠল। তার মনে হলো আমি কিভাবে এমন ভুল করলাম। সাথে সাথে ফোন বের করলো আয়রাকে কল দেওয়ার জন্য, কিন্তু কল করার ঠিক আগে স্ক্রিনে ভেসে উঠল আয়রার বাবা কল দিচ্ছে। স্ক্রিনে আয়রার বাবার নাম দেখে মাহির কিছুটা অবাক হয়। আয়রার বাবা বলেন, তোমার সাথে একটা কথা বলার আছে মাহির, কথাটা রাখবে তো? মাহির বলল, জি বলুন। আয়রার বাবা ধীরে ধীরে বলতে শুরু করেন, শোনো মাহির, আমার মেয়ে আগে পড়াশোনায় একদম মনোযোগী ছিল না, কোনো রকম চেষ্টাই করতো না, কিন্তু তুমি যাওয়ার পর সে পুরো বদলে গেছে। এখন সে পড়াশোনায় খুব মনোযোগী, পরীক্ষার রেজাল্টও অনেক ভালো আসছে। মাহির নীরবে শুনতে লাগলো। আয়রার বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেন, তুমি যদি এখন তার সাথে সম্পর্ক ঠিক করো, তাহলে আয়রা হয়তো আবারও অমনোযোগী হয়ে যাবে। আমার মেয়েটা খুবই আবেগী, তুমি যদি ওর কল না ধরো বা কথা না বলো, সে পড়াশোনায় মনোযোগী হারাবে। আমি চাই না ওর ভবিষ্যৎ নষ্ট হোক। আমার তোমার কাছে অনুরোধ, 3 বছরের আগে সম্পর্কটা ঠিক করো না। আয়রা যখন অনার্স 3য় বর্ষে থাকবে, তখন তুমি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবে এবং ওর সাথে সম্পর্ক ঠিক করবে। কেন জানো? তাহলে আয়রা বুঝতে পারবে পড়াশোনা জরুরি। মাহির প্রথমে রাজি হতে চায় না। বিয়ে 3 বছর অনেকটা সময়, সম্পর্কের ব্যাপারে এত দেরি করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তখন আয়রার বাবা আবেগপ্রবণ হয়ে বলেন, আমার বড় কোনো ছেলে নেই মাহির, আয়রা আমার বড় সন্তান। আমি চাই আয়রা তার ভবিষ্যৎ গড়ে তুলুক। তোমার সাথে সম্পর্ক ঠিক হলে শত চেষ্টা করলেও পড়াশোনা করবে না। কেন জানো? সারাদিন তোমার কথা ভাববে। এটা আমি দেখতে পারবো না। প্লিজ মাহির, আমার অনুরোধটা তুমি রাখো। মাহির আয়রার বাবার কথা শুনে চুপ করে যায়। কিছুক্ষণ পর গম্ভীর স্বরে বলে, আপনার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমি অবশ্যই চিন্তা করি, তবে আমি মনে করি সম্পর্ক ঠিক করা মানেই যে তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, এটা ভাবা বোকামি। যদি আমরা একসাথে থেকে ওকে সাপোর্ট করি, তবে ও আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবে। 3 বছর অনেক লম্বা একটা সময়, আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। আয়রার বাবা হঠাৎই কান্নায় ভেঙে পড়েন। কাপা গলায় বলেন, মাহির তুমি বুঝতে পারছো না, আয়রা খুবই আবেগপ্রবণ। ছোট থেকে ওর মা মারা যাওয়ার পর থেকে ওকে আমি একা মানুষ করেছি। আমার সব স্বপ্ন ওকে ঘিরে। তুমি যদি এখন ওর সাথে সম্পর্ক ঠিক করো, ও আবার পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে। আয়রা ইচ্ছে পরীক্ষায় 3 সাবজেক্টে ফেল করেছে মাহির। আমি তোমায় এটা বলতে চাইনি, এখন বাবা বলছি। তুমি চলে যাওয়ার পরও জিদ করে পড়াশোনা করছে, কিন্তু এখন যদি সহজে সব কিছু ঠিক হয়ে যায়, ও আবারও পড়াশোনা ছেড়ে দিবে। ওর জীবনটাই নষ্ট হয়ে যাবে। আমি চাই না আমার মেয়ে জীবনে পিছিয়ে পড়ুক। তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে একজন বাবার কাছে তার সন্তানের ভবিষ্যৎ কতটা গুরুত্বপূর্ণ। মাহির কিছু বলার চেষ্টা করতে আয়রার বাবা আবারও বলেন, আমি আর কিছু শুনতে চাই না মাহির, শুধু 3টা বছর দাও, ওকে নিজের পায়ে দাঁড়াতে দাও, অনার্স 3য় বর্ষে উঠতে দাও। তারপর তুমি যেভাবে চাও সেভাবে আমি তোমাদের সম্পর্ক মেনে নিব। এটা শুধু একজন অসহায়ের বাবার অনুরোধ। আয়রার বাবার কান্না এবং কথাগুলো শুনে মাহির নিস্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর গভীরভাবে দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, আপনার কথা রাখবো, তবে 3 বছর পর আমি চাই আমাদের সম্পর্ক নিয়ে আর কোনো বাধা না থাকুক। আমি আপনাকে কথা দিচ্ছি, ওর ভবিষ্যৎ গড়ার জন্য আমি সব সময় ওর পাশে থাকব। আয়রার বাবা চোখ মুছে বললেন, ধন্যবাদ মাহির, আল্লাহ তোমায় উত্তম প্রতিদান দিক। মাহির আকাশের দিকে তাকালো। তার মনে প্রশ্ন জাগলো, 3 বছর পর কি আয়রা আমাকে আগের মতোই ভালোবাসবে, নাকি দূরে সরে যাবে? তার মনে ভয় কাজ করলো, যদি এত অপেক্ষার পরও ওকে না পাই, যদি আয়রা দূরে চলে যায়। কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিল, সব কিছু আল্লাহর হাতে, আল্লাহ চাইলে সব কিছুই ঠিক হয়ে যাবে। মাহির মনে মনে দোয়া করল, হে আল্লাহ, আমাকে আরও ধৈর্য দাও, আমাদের ভালোবাসা অটুট রেখো। তবুও তার মনে প্রশ্ন রয়েই গেল, 3 বছর পর আয়রা কি সত্যিই আমার হবে? বর্তমানে ফিরে মাহির চোখ মুছল, নিজের ভিতরের ভার কিছুটা হালকা করার চেষ্টা করল। নিজেকে মনে মনে বলল, 3 বছর অপেক্ষা করেছি, এবার সময় এসেছে সব কিছু ঠিক করার। আয়রাকে সে আবারও আগের মতো হাসি খুশি জীবনে ফিরিয়ে নেওয়ার। মাহির কিছু না বলে আয়রার ক্লাসের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। ক্লাসরুমে ঢোকার সঙ্গে সঙ্গে সবাই উঠে দাঁড়ালো। সবাই তাকিয়ে রইল মাহিরের দিকে।
মাহির একটি বাদামি রঙের ফিটেড স্যুট পরেছে, যার মধ্যে সাদা শার্ট এবং বাদামি টাই রয়েছে। স্যুটটি আধুনিক স্টাইলের এবং পরিপাটি করে পরা হয়েছে। তার চোখে একটি সাদা প্রেমের চশমা, যা তাকে আরও স্টাইলিস্ট এবং প্রফেশনাল দেখাচ্ছে। এছাড়াও তার হাতে একটি দামি ঘড়ি, যা তার আভিজাত্য এবং রুচিশীলতাকে আরও ফুটিয়ে তুলেছে। ঠোঁটের কোণে মুচকি হাসি লেগেই আছে, যা তার আত্মবিশ্বাসী এবং প্রফুল্ল ব্যক্তিত্বের প্রতিফলন। ছেলে ও মেয়েরা মাহিরকে দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। তার আত্মবিশ্বাসী ভঙ্গি এবং পরিপাটি পরিধানে যেন এক অনন্য আকর্ষণ ছিল। তার প্রতিটি দিকেই ছিল এক ধরনের স্নিগ্ধতা, যা সবাইকে মুগ্ধ করে তুলছিল। মাহির একবার ক্লাসরুমের দিকে চোখ বোলালো। এই মেয়ে। আয়রা আশেপাশে তাকালো। মাহির বাঁকা হেসে বলল, হে ইউ, তোমাকেই বলছি, চোরের মতো আশেপাশে তাকানোর দরকার নাই। মাহিরের কথা শুনে আয়রার আবার রাগ লাগলো। বসে রইল। আশেপাশের ছেলে মেয়েরা অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে। সবাই কানাকানি শুরু করলো। স্যার এসেছে পর থেকে আয়রার সাথে এমন কেন করছে? মেয়েটা সারাদিন জঙ্গলির মতো পর্দা করে আসে, তাই হয়তোবা। স্যার মনে হয় ভয় পেয়েছে। এটা শুনে সবাই উচ্চস্বরে হাসা শুরু করলো। মাহির স্পিকার ঠিক করে রাগী কণ্ঠে বলল, সাইলেন্ট প্লিজ। এভাবে কানাঘুষা করার মানে কি? তোমরা টিচারকে সম্মান দিতে শেখোনি? সবাই ভয়ে চুপ হয়ে গেল। মাহির বলল, মিসেস আয়রা, আপনি সামনে এতগুলো সিট রেখে পিছনে কেন বসেছেন? সামনে এসে বসুন দ্রুত। আমার হাতে সময় নেই, আমি ক্লাস শুরু করব। আয়রা উঠে দাঁড়ালো। আশেপাশে একবার তাকালো। দেখলো সবাই মাহিরের দিকে তাকিয়ে আছে, কিছুটা ভয় নিয়ে। আয়রার সামনে এগোতে মাহির সামনের দিকে সিট দেখিয়ে বলল, আপনি এখানে বসুন আয়রা। আয়রা সিটের দিকে তাকাচ্ছিল, আবার একবার মাহিরের মুখের দিকে তাকাচ্ছিল। এই লোক কেন এমন করছে? এমনিতেই এই লোককে দেখলে পুরনো স্মৃতি মনে পড়ে। এখন আমি কিনা বসতে এই লোকের খুব কাছাকাছি। প্রথম প্রেম, প্রথম আবেগ, প্রথম ভালোবাসা, এত সহজে কি ভোলা যায়? যায় না। আর মানুষটা যদি হয় স্বামী, তাহলে তো কোনো কথাই নেই। এই লোকটার ছবি আয়রা রোজ একবার ফেসবুকে দেখত। ছবি নিয়ে কত রাত যে কান্না করেছে, ভাবতে আয়রা দীর্ঘশ্বাস ফেলল। মাহির ব্রুকুসকে বলল, মিস আয়রা, আমি আপনাকে সিটে বসতে বলেছি, আপনাকে ভাবতে বলিনি। আয়রা থতমত খেয়ে গেল। মাহিরের দেখানো স্যারে গিয়ে দপ করে বসে পড়ল। মাহিরের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা এত সুন্দর কেন? ঠোঁটগুলো এত লাল কেন? আচ্ছা, লোকটা কি লিপস্টিক দেয় নাকি? মাহির এবার মুচকি হেসে স্পিকারে বলতে শুরু করলো, আপনারা সবাই সিএসসি ডিপার্টমেন্টের। আপনাদের সবারই মনে হয় কমন ইচ্ছে গুগলে জব পাওয়া। আমি কি ঠিক বলেছি? সবাই বলল, রাইট স্যার। মাহির নিজের চশমা ঠিক করে হাসলো। সবার দিকে তাকিয়ে বলল, তো গুগলে জব পেতে হলে আপনাদের সবাইকে প্রোগ্রামিং শিখতে হবে, তারপর ধীরে ধীরে কাজ শুরু করতে হবে। এভাবেই লেকচার শুরু করলো। মাঝে মাঝে আয়রা চোখাচোখি হলে মাহির রহস্যময় হাসি দিল। আয়রা তো যায় যায় অবস্থা। না জানিয়ে নির্লজ্জ লোকটা আবার কি পন্থী আসছে। আস্তে আস্তে সময় গনিয়ে আসলো। টানা 2 ঘন্টা পর মাহিরের লেকচার শেষ হলো। মাহির ক্লাস থেকে বের হওয়ার আগে পিছনে না তাকিয়ে বলল, মিসেস আয়রা, একবার অফিস রুমে দেখা করবেন, জরুরি কথা আছে। বলে মাহির দ্রুত হেঁটে চলে গেল। আয়রা সিট থেকে উঠে ভার্সিটির করিডোর দিয়ে হাঁটতে শুরু করলো। রাগে আয়রার মুখ লাল হয়ে গেছে। আমি ওই লোকটার রুমে একদম যাব না, ফালতু লোক একটা। আয়রা লিফটে উঠল, নিচতলার বোতাম চাপল, নিচে নেমে রিক্সা করে বাসায় উদ্দেশ্যে রওনা হলো। মাহির অনেকক্ষণ ধরেই অপেক্ষা করে বসে আছে। বডিগার্ড জয়ের দিকে তাকিয়ে বলল, কিরে জয়, আমার বউ গেল কোথায়? এখনও আসছে না কেন? জয় বলল, ম্যাম তো চলে গেছে। মাহির রেগে গিয়ে ভাবল, আমার বউ আমায় এত ইগনোর করছে কেন? বউ পাখি, তোমাকে একবার কাছে পাই তাহলে বোঝাবো আমাকে ইগনোর করার ফল। আয়রার বাবা বসে আছে। এটা কি আমি ঠিক করলাম? মাহিরকে আয়রা থেকে দূরে রেখে? কিন্তু কী বা করার ছিল? আয়রা তো কখনোই নিজের ভালোটা বোঝেনি। আয়রাকে কষ্টটা না দিলেও কখনোই ভালোভাবে পড়াশোনা করতো না। কত জোর করে আয়রাকে ছোটোবেলা থেকে পড়াশোনা করিয়েছি। ফ্ল্যাশব্যাক। যখন ক্লাস 9-এ পড়ে, আয়রা কান্না করতে করতে বলল, বাবা, আমি আর পড়াশোনা করব না। আয়রার বাবা বলল, কেন? আয়রা বলল, আমার পড়াশোনা করতে ভালো লাগে না বাবা। আয়রার বাবা বলল, পড়াশোনা করতে হবে মা, পড়াশোনা ছাড়া কোনো গতি নেই। আমি তো চিরকাল থাকবো না। আয়রা রেগে চিৎকার করে বলল, না বাবা, আমি পড়াশোনা করব না। আয়রার বাবা বলল, তুমি কি ভুলে গেছো তুমি জজের মেয়ে? তুমি পড়াশোনা না করলে মান সম্মান থাকবে না।
আয়রা বলল, আমি পড়াশোনা করতে চাই না, কেন জোর করছো? মাহির যাওয়ার পর আয়রা কান্নামাখা গলায় বলল, বাবা, আমি আবারও সুন্দর করে পড়াশোনা করতে চাই। যে মানুষটা আমায় অবহেলা করেছে তাকে আমি দেখিয়ে দিতে চাই আমি কোনো অশিক্ষিত নই। তারপরে আয়রা আবার এইচএসসি পরীক্ষা দেয়, গোল্ডেন A+ পায়। কিছুদিন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দেয়, আর টপ 10-এর মধ্যে আয়রার নাম থাকে। আয়রা জিদ করে সিএসসি ডিপার্টমেন্টে ভর্তি হয়, কারণ মাহির সিএসসি ডিপার্টমেন্টে। তাই বর্তমানে আয়রার বাবার ফোনটা বেজে উঠল। মিস রুবি বলল, স্যার, আয়রা আমাকে 5 দিন ধরে গাড়ি নিয়ে যেতে নিষেধ করেছে, কি করব? আয়রার বাবা বলল, এখন জানাচ্ছ কেন? আগে জানাওনি কেন? রবি বলল, আয়রা মানা করেছিল। আয়রা রিক্সা থেকে নেমে ফ্ল্যাটের দরজা খুলল। হঠাৎ আয়রার ফোনটা বেজে উঠল। ভয়ে ভয়ে ফোনটা ধরল। আয়রার বাবা বলল, কি ব্যাপার আয়রা? এসবের মানে কি? তুমি 5 দিন ধরে গাড়ি ব্যবহার করছো না কেন? তুমি রবিকে মানা করেছো কেন যে গাড়িতে চলাচল করতে চাও না? রিক্সায় কেন যাচ্ছ? তুমি কি ভুলে গেছো তুমি কার মেয়ে? আয়রা বলল, বাবা, আমার গাড়ি নিয়ে চলাচল করতে ভালো লাগে না, কেমন দম বন্ধ লাগে। আয়রার বাবা বলল, তুমি জানো না আমার শত্রু কত আশেপাশে? তবু এমন বিহেভ কেন করছো? আর তুমি জজের মেয়ে হয়ে সাধারণভাবে চলাফেরা করতে পারো না? তোমার জিদ বাদ দাও আয়রা, কালকেই গাড়িতে চলাচল করবে। আমি মিস রুবিকে বলবো তোমায় যেন গাড়িতে করে সব জায়গায় নিয়ে যায়। আয়রা কিছু বলা ধরলে আয়রার বাবা জাস্ট স্টপ বলে আয়রার আর কোনো কথা শোনে না। আমার মুখের উপরে কথা বলা আমি একদম পছন্দ করি না। আয়রা ফোনটা কেটে বিছানায় দপ করে বসে পড়ল। চোখ দুটো বন্ধ করে নিল, যেন সব শব্দ আর পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখতে চাই। মনে মনে বলল, আমি কি ভুল, নাকি বাবা বুঝেন না আমার অনুভূতিগুলো? আমাকে সব সময় একটা খাঁচায় বন্দি করে রেখেছে। একটু পরে আয়রা উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাহিরে রিক্সাগুলো চলছিল, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনী দৃশ্য। সেই দৃশ্য দেখে সে দীর্ঘশ্বাস ফেলল। বাবা কি কখনো বুঝবে আমি কি চাই? আমি সাধারণভাবে বাঁচতে চাই। এত আয়োজনের মধ্যে, এত নিরাপত্তার ভিড়ে আমি শ্বাস নিতে পারি না। আয়রা রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করলো। তপসী মাছ ও ভাত রান্না করেছে। রান্না শেষ হলেও রুমে ঢুকে আয়রা নিজের ডেস্কে বসলো। খাতা কলম তুলে ডায়েরি নিয়ে কিছু লিখতে শুরু করলো। তার মনটা আজ খুব ভারী। লিখল, বাবা, আপনি বুঝতেই পারছেন না যে আমি শুধু স্বাধীন হতে চাই। আমাকে সবসময় জজের মেয়ে হিসাবে দেখতে দেখতে আপনি ভুলে গেছেন যে আমিও একজন মানুষ। আমারও স্বপ্ন আছে, আমারও ইচ্ছে আছে। লেখা থামিয়ে সে হঠাৎই নিজের ফোনের স্ক্রিনে মাহিরের নামটা দেখতে পেল। বুকটা ধক করে উঠল। ফোনটা হাতের মুঠোয় চেপে ধরল, কিন্তু ফোন ধরল না। মনে মনে বলল, আমি ওর ফোন ধরবো না, আমার কাছে ওর কথা শোনার মতো সময় নেই। কিছুক্ষণ পর মাহির থেকে একটা টেক্সট এলো, তোমার সাথে কথা বলতে চাই, ফোনটা ধরো। আয়রা মেসেজটা পড়ে রাগে ফুঁসে উঠল। মনে মনে বলল, আমি ঠিক করেই নিয়েছি, ওর থেকে যত দূরে থাকা যায় তত ভালো। আয়রা ফোনটা বন্ধ করে রাখলো। মাহির ফোন বন্ধ করলো দেখলে আয়রার ফোন বন্ধ দেখেই রেগে গেছে। সামনে থাকা গ্লাসটা দেওয়ালে ছুঁড়ে মারল। কিছু না বলে লিফটে উঠল। ফিসন ফিসন জয় উঠল। মাহির নিচতলার বোতামে চাপ দিল। লিফটেই নামলো। মাহির নিজের গাড়ির দিকে এগিয়ে যায়। জয় পাশে বসে আছে, ডোক গিলছে। সে জানে তার স্যার কতটা রাগী। না জানি আজকে ম্যামের কী অবস্থা হয়। মাহির ফোন করলো, কিন্তু দেখলো আয়রার ফোন বন্ধ। রাগে গিজ গিজ করে উঠে সামনে গ্লাসটা দেওয়ালে ছুঁড়ে মারল। শব্দে গোটা ঘর কেঁপে ওঠে। কোনো কথা না বলে মাহির লিফটের দিকে এগিয়ে যায়। জয় চুপচাপ পেছন পেছন লিফটে উঠল। মাহির নিচতলার বোতামে চাপ দিল আর লিফট নামতে শুরু করলো। জয় পাশে দাঁড়িয়ে ডোক গিলছে। সে জানে তার স্যার রাগলে কী যে করতে পারে। মেজাজ কী হবে তা ভেবেই গা শিউরে উঠছে। মাহির লিফট থেকে নেমে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। জয় তবুও কোনো কথা বলল না। মনে মনে সে শুধু প্রার্থনা করছে যেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে না যায়। গাড়ি চলতে শুরু করলো। মাহির শক্ত হয়ে থাকা মুখটা দেখে জয় আরও অস্থির হয়ে উঠল। মাহির হাত শক্ত করে স্টিয়ারিংয়ে ধরা, চোখে যেন জ্বর বইছে। জয় ভয়ে ভয়ে বলল, স্যার একটু শান্ত হন, হয়তো ম্যামের ফোন বন্ধ থাকাটা কোনো কারণে হয়েছে। মাহির চোখ একবার জয়ের দিকে ঘুরালো, কিন্তু কোনো উত্তর দিল না। গাড়ির স্পিড ধীরে ধীরে বাড়তে লাগলো। জয় মনে মনে ভাবল, মাহির রাগ যদি এইভাবে চলতে থাকে তবে আজ বড় কিছুই ঘটে যাবে। আয়রা দুপুরের খাবার খেতে বসলো। টেবিলে রাখা ধোয়া ওঠা ভাত আর পাশে রাখা তপসী মাছের ঝোল।
দেখে একটু শান্তি অনুভব করলো। সারাদিনের ব্যস্ততার মাঝে এই খাবারটা যেন ওর জন্য একটু স্বস্তি এনে দিল। চামচ দিয়ে একটু ঝোল তুলে ভাতের সাথে মিশিয়ে খেলো। তপসী মাছের হালকা মশলার স্বাদ মুখে লাগতেই মৃদু হেসে উঠল। হঠাৎ আয়রার মনটা বিষণ্ণ হয়ে গেল। একা একা খেতে বসে তার মনে এক অদ্ভুত শূন্যতা ভর করল। এই শূন্যতা জন্ম থেকেই তার সঙ্গী। আয়রার মানেই জন্মের সময় মা তাকে পৃথিবীতে রেখে চলে গেছেন। তার জীবনের মায়ের স্মৃতি নেই, কিন্তু মায়ের অভাবটা প্রতি মুহূর্তে অনুভব করে। প্রতিবার খাবার খেতে বসলে মনের গভীরে একটাই প্রশ্ন জাগে, মা থাকলে তার জীবনটা কি এমন একা আর ফাঁকা হতো? তপসী মাছ মুখে দিতে দিতে চোখের কোণে পানি জমে উঠল। মায়ের অনুপস্থিতি যেন প্রতিদিনের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আয়রার বাবা তাকে সবসময় আগলে রেখেছেন, কিন্তু মায়ের শূন্যতা কেউই পূরণ করতে পারেনি। খাবার গলার মধ্যে আটকে গেল। সে দ্রুত পানি খেয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। মনে মনে সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, আমার মাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখুন। আমায় শক্তি দিন এই শূন্যতা সহ্য করার। আয়রা খাবার খেয়ে উঠল। হঠাৎই কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখলো যারা দাঁড়িয়ে আছে। যারা হাসি মুখে বলল, কেমন আছো ভাবি? আয়রা হাসি দিয়ে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আয়রা হাসি দিয়েই উত্তর দিল। যারা একটু চিন্তা করে বলল, তোমার মুড কিছুটা অন্যরকম লাগছে, কিছু হয়েছে কি? আয়রা নীরব থেকে বলল, না কিছু না, আমি ঠিক আছি। যারা মাথা নেড়ে বলল, যে কোনো সময় আমি আছি তোমার পাশে। আয়রা বলল, আমার না ঘুম পাচ্ছে, তুমি ঘুমাবে? যারা হাসলো এবং বলল, তুমি ঘুমাও, আমি বরং তোমার বুক সেলফ থেকে কবরের রাজা বইটা পড়ি। আর একটু চমকে গিয়ে বলল, ও, তুমি বইটা আবার পড়ছো? যারা মুচকি হেসে বলল, হ্যাঁ, মনে হয় অনেক কিছু শেখা উচিত এখন, বিশেষত এই সময়গুলোতে। আর একটু থেমে গিয়ে বলল, ঠিক বলেছ, তোমার উচিত বইটা পড়া, তবে আমি একটু বিশ্রাম নিব। আয়রা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরেই তার চোখ বুঝল এবং গভীর ঘুমে চলে গেল। মাহিরের গাড়ি আয়রার ফ্ল্যাটের সামনে গিয়ে থামল। মাহির গাড়ি থেকে নেমে জয়ের দিকে তাকিয়ে বলল, জয়, গাড়িটা বাড়ি নিয়ে যাও, আমি আসছি। জয় মাথা ঝাঁকালো, জি স্যার, এবং গাড়িটা চালিয়ে চলে গেল। মাহির কিছু সময়ের জন্য দাঁড়িয়ে রইল, যেন সে কিছু ভাবছে। তারপর সে আয়রার ফ্ল্যাটের দিকে এগিয়ে যায়। আয়রার ফ্ল্যাটে এসে মাহির কলিং বেল চাপল। দরজা খুলল যারা। মাহির বলল, তুই এখানে? যারা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। মাহির রেগে গিয়ে বলল, তুই রুম থেকে যা, আমার আয়রার সাথে কথা আছে। যারা দেখে মাহির রেগে আছে তাই আর কোনো প্রশ্ন না করে চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। মাহির রুমে ঢুকে দেখল আয়রা গভীর ঘুমে তলিয়ে আছে। বিকেলের নরম আলো জানালার পাক দিয়ে এসে তার মুখের উপর পড়ছে, যেন আল্লাহ তাআলা সৃষ্ট এক অপার্থিব সৌন্দর্যের প্রতিফলন। তার মুখে প্রশান্তির ছাপ, নরম ঠোঁট, বন্ধ চোখের পাতা, সব কিছুই এমন নিখুঁত যে মাহিরের মনে হলো এ যেন জান্নাতের কোনো হুরকে দেখতে পাচ্ছে। মাহির মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। মাহির ঢোক গিলল। আয়রার এই রূপ দেখে মাহিরের যায় যায় অবস্থা, কিন্তু মাহির চায় না আয়রার অনুমতি ব্যতীত কিছু করতে। সে ফিসফিস করে বলল, না, আয়রার ইচ্ছের বিরুদ্ধে আমি কিছুই করব না। বউ পাখি আমার আমানত, আমার কলিজাকে আমি সম্মান দিয়ে তবেই ভালোবাসব। মাহির কাছে গিয়ে আয়রার গায়ে কম্বল টেনে দিল। মনে মনে বলল, তোমার সম্মতি ছাড়া আমি কিছুই করব না, কারণ তোমার সুখই আমার ভালোবাসার আসল মানে। মাহির চেয়ার টেনে আয়রার মুখোমুখি বসল। মুগ্ধ দৃষ্টিতে আয়রাকে দেখতেই থাকলো।